আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসসির সুপার স্পেশাল প্রস্তুতির প্ল্যাটফর্মে আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের স্পেশাল ফার্স্ট প্রস্তুতি ক্লাসে উপস্থিত। আমাদের এইচএসসির সামনের যে কয়েকটা দিন সময় রয়েছে, সেই এইচএসসির সামনের সময়গুলোর জন্য আমরা এখন থেকে আমাদের এই ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ইংরেজি, বাংলা, আইসিটি এই সাবজেক্টগুলো আমরা খুব সুন্দরভাবে প্রতিটা ক্লাসে সাজেশন ভিত্তিক, স্পেশাল টপিক ভিত্তিক আমরা সৃজনশীলের ক, খ, গ, গহ এবং এমসিকিউ প্রশ্ন সলভ করার মাধ্যমে সম্পূর্ণরূপে এইচএসসির একটি 100 মার্কের প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেই প্রেক্ষিতে আজকে আমাদের রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের স্পেশাল অধ্যায় দিয়েই আমাদের স্পেশাল প্রস্তুতি ক্লাস শুরু হচ্ছে। তো আমরা এই রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের একেবারে মেইন বইয়ের টপিক থেকে সিরিয়াল মতো যাব এবং আমরা যে কাজটা করব, আমাদের মেইন বইয়ের প্রতিটা গুরুত্বপূর্ণ টপিক থেকে দেখব বিগত বছরগুলোর বোর্ড পরীক্ষায় কত রকমের প্রশ্ন, কত রকম ঘুরায় পেঁচা আসছে। আমরা প্রতিটা প্রশ্নই সলভ করার চেষ্টা করব এবং আমরা মূলত টপিকটা বেসিকটা আগে ভালো করে ক্লিয়ার করব। বেসিক ক্লিয়ার করে দেন আমরা প্র্যাকটিস করব বেশি বেশি। এবং আমাদের প্রতিটি সপ্তাহে এই প্রস্তুতি ক্লাসের পাশাপাশি একটা করে পরীক্ষা থাকবে, স্পেশাল পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে আমরা মোটামুটি আমাদের এইচএসসি প্রিপারেশনের জন্য ভালো একটা প্রস্তুতি কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা চলো শুরু করি। আমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় যে অধ্যায়টা আছে গুণগত রসায়ন, সেই অধ্যায়টা দিয়ে আজকে আমাদের রসায়নের স্পেশাল রিভিশন এবং প্রস্তুতি ক্লাস শুরু হচ্ছে। তো আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের নামটা তো আমরা বলছি আগে থেকেই যে গুণগত রসায়ন। তো এই গুণগত রসায়ন যে অধ্যায়টা আছে আমাদের, এই যে দেখতে পাচ্ছ সবাই গুণগত রসায়ন, এই অধ্যায়ের একেবারে শুরুর যে টপিক দিয়ে আমাদের বইটার আলোচনা হয় সেটা হচ্ছে এই স্পেশাল অংশ। তোমরা সবাই একটু ফোকাস দিলে এই বিষয়টা ক্লিয়ারলি দেখতে পাবা। সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এটা আমাকে জানাও তো, দেখা যাচ্ছে? আচ্ছা, তো এটার নামটা কি কেউ বলতে পারবা? এই যে ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা আসলে কিসের একটা পরীক্ষা, নামটা বলতে পারবা? এক্সিলেন্ট, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এটা কিন্তু আমরা সবাই অনেক আগে থেকেই জানি বা এটা আমরা পড়ে আসি। তো আসলে আমাদের এই গুণগত রসায়নের একেবারে প্রথম যে স্পেশাল টপিক সেটা হচ্ছে এই টপিকটা। মেন বইয়ের স্পেশাল টপিক এটা দিয়ে শুরু হয়েছে, আর এইটা থেকেই বিগত বছরগুলোতে দুইটা বোর্ড পরীক্ষা প্রশ্ন আসছে। এটাকে বলা হয় আমাদের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষা, যেটা আমরা আলফা কণিকার সাপেক্ষে নির্ণয় করে থাকি। তো আমরা মোটামুটি এই যে আমার স্পেসিফিক যে টপিকটা রয়েছে ইম্পর্টেন্ট, রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, সেই পরীক্ষাটা মোটামুটি আগে থেকেই বেসিক শিখেছিলাম। তো আজকে যেহেতু আমাদের একটু রিভিশন ক্লাস এবং প্রস্তুতিমূলক ক্লাস, তারপরও আমরা একটু হালকা একটু রিভাইজ করে এটা একটু ধারণা নিই, তারপর আমরা বোর্ড পরীক্ষা প্রশ্ন সলভ করব। তো আমি আমাদের মেইন বই যেটা আছে, আমরা হাজারি নাকসারের বইটাতে যেটা ফলো করে দেখতেছি, সেইটা থেকে আমি জাস্ট একটু তোমাদেরকে রিডিং পড়া দিই। বেশি কিছু আমাদের এখানে ব্যাখ্যা করে বলতে হবে না, কারণ আমরা এগুলো আগে থেকেই জানি। তো চলো আমরা শুরু করতেছি আমাদের এই রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষার ইতিহাসে। ইলেকট্রন আবিষ্কারের পর পরমাণু গঠন সম্পর্কে বিজ্ঞানী থমসন প্রস্তাবিত প্লাম পুডিং পরমাণু মডেল সম্পর্কে নিশ্চিত প্রমাণের লাভের উদ্দেশ্যে 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন। তার পরীক্ষার কিছুদিন পূর্বে আবিষ্কৃত হয় রেডিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বিকিরিত হয়। হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাকেই আলফা কণা বলে। আমাদের কিন্তু পরীক্ষাতে আলফা কণা কাকে বলে পরীক্ষা আসতেই পারে। তো আলফা কণার সংজ্ঞা আসলে আমরা দিব কোথা থেকে? হিলিয়াম থেকে শুরু করে এই পর্যন্ত দিব। অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন যদি ছিনিয়ে নিতে পারি, তাহলে যে পজিটিভ আয়ন পাওয়া যায় তাকেই বলা হয় আলফা কণা বা আলফা কণিকা। এটা হচ্ছে আমাদের আলফা কণার সংজ্ঞা। এটা আমাকে মুখস্থ রাখতে হবে। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, দ্রুত কথা বলতে হবে। আচ্ছা, এরপর আলফা কণার বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা যৌগিক কণা বা কম্পোজিট কণার শ্রেণীভুক্ত এবং এই কণার গতিটা প্রচণ্ড হয়। কারণ আমরা জানি আলফা কণিকার গতির মাধ্যমে কিন্তু এই নিউক্লিয়াস আবিষ্কার করা হয়, খুবই স্পিডে চলে এই কণা। আলফা কণার গতিটা হয় 1
ইন্টু 10⁻⁷ মিটার পার সেকেন্ড থেকে 2.5 10⁻⁷ মিটার পার সেকেন্ড পর্যন্ত। 3 নম্বরে আলফা কণায় 2টি প্রোটন ও 2টি নিউট্রন থাকে। এই আলফা কণার যে পরিচয় সেটা হচ্ছে হিলিয়াম 2+ আয়ন, যেখানে বাম পাশে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, উপরে হচ্ছে হিলিয়ামের ভর সংখ্যা 4। 4 নম্বরে তাই আলফা কণার ভর সংখ্যা হয় কত? 4। এটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য। আলফা কণার যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেখানে এগুলো দেওয়া আছে, এগুলো মুখস্থ করবা। এরপর হচ্ছে রাদারফোর্ড পরীক্ষার ব্যবহার করার উপকরণ। রাদারফোর্ড যে পরীক্ষা করে, নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষা, সেখানে কি কি ব্যবহার করে? প্রথমত সবচেয়ে ইম্পর্টেন্ট যে মৌলটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে কি? হিলিয়াম মৌল। তো তেজস্ক্রিয় হিলিয়াম মৌল থেকে যেই আমার আলফা কণিকা নির্গত হয়, সেই আলফা কণাটা নিয়ে কাজ করে। তারপরে আমার এই পরীক্ষা করার জন্য একটা স্বর্ণের পাত নেয়। স্বর্ণের পাত সেটা খুবই পাতলা, এটা এতটাই পাতলা, এটার যে পুরুত্ব সেটা হচ্ছে কি 0.0004 সেন্টিমিটার। এটা খুবই চিকন একটা পাতলা, গোলাকার পাতলা এই পুরো সোনার পাত থাকে। এটা দিয়ে কিন্তু পরীক্ষাটা করা হয়। এরপরে এই সোনার পাতের চারপাশে একটা আবরণ থাকে, সে আবরণটা হয় জিঙ্ক সালফাইড, ZNS, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা থাকে। এইভাবেই এই আবরণের মাধ্যমে এবং এই বিষয়গুলোর উপকরণের মাধ্যমে আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড এই পরীক্ষাটা করে থাকেন। মোটামুটি এতটুকু বুঝতে পারছো? এগুলো আমরা অনেকে জানি, তারপর রিভাইজ করলাম। এটা আমাকে জানা, বুঝতে পারলা কিনা? আচ্ছা, এখন আমরা যাচ্ছি আমাদের রাদারফোর্ডের পরীক্ষার যে কোর্স ছিল সে পরীক্ষাটার বর্ণনা যাচ্ছি, এখানে কি কি বলা হচ্ছে। তো বলতেছি আমাদের একটু, আমি জুম আউট করতেছি, একটু ওয়েট করো। হ্যাঁ, তো এখানে বলতেছে বিজ্ঞানী রাদারফোর্ড প্রচণ্ড শক্তি সম্পন্ন দ্বিধনাত্মক চার্জযুক্ত আলফা কণিকা সমূহকে একটি পাতলা সোনার পাতের উপর টার্গেট করে নিক্ষেপ করেন। যেমন এখানে আলফা কণিকাগুলো আছে, এখানে আছে কি স্বর্ণের পাত, তো এরকম খুব স্পিডে নিক্ষেপ করেন। তো সোনার পাতের চারদিকে ঘিরে জিঙ্ক সালফাইডের আবরণ ছিল। এই যে জিঙ্ক সালফাইডের আবরণ, কালো অংশটাই হচ্ছে কি জিঙ্ক সালফাইডের আবরণ ছিল। তো জিঙ্ক সালফাইডের আবরণ থাকায় আমাদের একটি গোলাকার পর্দা রাখেন। এই যে জিঙ্ক সালফেটের আবরণের উপর কি গোলাকার পর্দা রাখেন। আচ্ছা, এরপর হচ্ছে জিঙ্ক সালফেট আবরণের উপর যখন আলফা কণা নিক্ষিপ্ত হয়, তখন এই যে স্টার 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 কি হয়? তৈরি হয়। এই স্টার স্টার মানে হচ্ছে চিক 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 করে। যখন দেখো আমাদের ওই সমুদ্র সৈকতের মধ্যে সূর্যের কিরণটা পড়ে, তখন দেখা যায় বালিগুলো চিকচিক করে। তো আমাদের যখন আলফা কণিকাগুলো এই আমাদের জিঙ্ক সালফাইডের এই পর্দার উপর যখন পড়ে, তখন এগুলো চিক 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 করে জ্বলে ওঠে। কথা কি বুঝতে পারছো? এতটুকু রেসপন্স করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তো সোহান জয়েন করছে, খুব সুন্দর। আচ্ছা, এরপরে বলতেছে জিঙ্ক সালফাইড হলো অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ। কারণ কি? এই জিঙ্ক সালফাইডের মধ্যে যদি কোনো একটা বিষয় টাচ করে, এটা কি হয়? আমাদের এই আলোর পরিস্ফুটন তৈরি করে। তো অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ বিভিন্ন শক্তির ফোটন শোষণ করে এবং তা দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করে। এই জন্য জিঙ্ক সালফেট ব্যবহৃত হয়। তো জিঙ্ক সালফেট ব্যবহার করার কারণ হচ্ছে জিঙ্ক সালফেটের মাধ্যমে দৃশ্যমান আলো কি হয়? নির্গত হয়, যার ফলে বুঝতে পারা যায় হ্যাঁ এখানে আমাদের আলফা কণাগুলো কি হচ্ছে? আঘাত করতেছে। তো এটা হচ্ছে তার পরীক্ষার একটা বর্ণনা। এখন এই পরীক্ষা থেকে বিজ্ঞানী রাদারফোর্ড কি কি পর্যবেক্ষণ করলেন সেটা আমরা এখন ভালো করে খেয়াল করব। এটাই পরীক্ষা ভালো করে লিখতে হবে, পর্যবেক্ষণ। তো বিজ্ঞানী রাদারফোর্ড লক্ষ্য করলেন যে প্রায় 99% আলফা কণিকায় স্বর্ণের পাত ভেদ করে সোজাসুজি চলে যায় এবং জিঙ্ক সালফেট পর্দার মধ্যে আঘাত করে। এখানে যতগুলো আলফা কণিকা আছে এর মধ্যে 99% আলফা কণিকা সোজা, একবারে সোজা এই আমাদের স্বর্ণের টুকরা ভেদ করে কোথায় চলে যায়? একবারে স্বর্ণের পাত ভেদ করে এই আলফা কণিকাগুলো আস্তে আস্তে জিঙ্ক সালফেটের মধ্যে আঘাত করে। এরপরে বলতেছে যে 2 নম্বরে তবে মাত্র খুবই কম সংখ্যক কয়েকটি আলফা কণিকা তাদের গতিপথ বেঁকে যায়। দেখো আমাদের এখানে 1 2 3 4 5 6 6টা আলফা কণিকা আছে, এর মধ্যে আমাদের 1 2 আর হচ্ছে গিয়ে 3, মোটামুটি 3টা আলফা কণিকা সোজা পাস হয়েছে এই স্বর্ণের পাত থেকে, সোজা পাশে এই আমাদের জিঙ্ক সালফেটের মধ্যে আঘাত করছে, কিন্তু খুবই সামান্য। যেমন এই হচ্ছে তোমার 1 নাম্বার আলফা কণিকা একটু সামান্য বেঁকে গিয়েছে, আবার এই আলফা কণিকাটা এদিক দিয়ে গিয়ে বেঁকে গিয়েছে, মানে পুরোপুরি যাইতে পারে নাই, এই পাশ থেকে উপরে যেতে পারেনি, একটু বাঁকা হয়ে গেছে। এটাই বলছে যে তবে সামান্য মাত্র আলফা কণিকা তাদের পথ বেঁকে পেছন দিকে চলে যায়। এই 2টা পয়েন্ট বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, এরপর 3 নাম্বার খুবই কম সংখ্যক আলফা কণা, অর্থাৎ এখন আমরা যে আলফা কণিকার কথাটা বলবো ঠিক মাঝখানে এই কণাটা, এটা হচ্ছে 20,000 আলফা কণিকার মধ্যে একটা পাওয়া যায় এমন কণা, যে কণাটা আমাদের
একবারে ঠিক মাঝখানে আঘাত হয়ে এটা আবার উল্টা পথে ফিরে আসে। খেয়াল করে কি বলছে, খুবই কম সংখ্যক আলফা কণিকা প্রায় 20,000-এর মধ্যে একটি থাকে যেই কণাটা আমাদের ধাক্কা খেয়ে বিপরীত দিকে ফিরে আসে। এই যে আমাদের একটা আলফা কণিকা যাইতে চাইছিল সামনে, সে কেন ফিরে আসলো, এইটা নিয়ে চিন্তা করছে রাদারফোর্ড। আর এই চিন্তাধারায় সে আবিষ্কার করছে যে এইখানে আমাদের কিছু একটা আছে ভারী জিনিস, তার নাম আমরা জানি নিউক্লিয়াস। এই মাঝখানের এই কণাটার জন্যই বিজ্ঞানী রাদারফোর্ড তার আবিষ্কারটা সাফল্য হয়ে যায়। অর্থাৎ সে বুঝতে পারে যেহেতু আলফা কণিকা যাওয়ার জন্য চেষ্টা করছিল, সে না গিয়ে সে কেন ফিরে আসলো, এই কেন ফিরে আসলো, এই কেনের উত্তর বের করতে গিয়েই বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করে ফেললো। এটা হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করার ইতিহাস। এই মাঝখানের এই কণাটার জন্যই নিউক্লিয়াস আবিষ্কার হয়ে গেল। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এই পরীক্ষা থেকে রাদারফোর্ড পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেন যে পরমাণুর ভেতরে প্রায় অধিকাংশ স্থানই ফাঁকা। কারণ পরমাণুর ভেতর যদি ফাঁকা স্থান নাই থাকতো, আমাদের কিন্তু অধিকাংশ আলফা কণিকা ভেদ করে চলে যেত না। যেহেতু আলফা কণিকার তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য, খুবই কম, সেহেতু এই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ আলফা কণিকার চেয়ে কিন্তু ইলেকট্রনের যে ভর খুবই কম, এই জন্য তার ধারণা যে ফাঁকা স্থানে কি থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে। তবে এরা আলফা কণিকার গতিপথ কোনো পরিবর্তন করতে পারে না। কারণ আমরা জানি যে বস্তুটার ভর বেশি সে যত স্পিডে দৌড়াবে, হালকা ভরের বস্তু সামনে থাকলে তাকে একবারে দুমড়ে মুচড়ে নিয়ে যাবে। এটা আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে জানি, ফিজিক্সে পড়ছিলাম, যাই এটা নিয়ে আলোচনা করতেছি না। এরপর 2 নম্বরে বলতেছে খুবই কম সংখ্যক আলফা কণিকা বিপরীত দিকে ফিরে আসে। এতে প্রমাণিত হয় আলফা কণিকা সোজাসুজি এই আলফা কণিকার চাইতে বহুগুণে ভারী কোনো কিছুর সাথে ধাক্কা লাগছে, এর কারণে বিকশিত হয়েছে। অর্থাৎ পরমাণুর কেন্দ্রের প্রায় সকল ভর পরমাণুর মধ্যেই অবস্থিত বা এই ক্ষুদ্র স্থানের মধ্যে দখল করে আছে। আমরা কিন্তু ক্যারাম বোর্ড খেলছি, ক্যারাম বোর্ড খেলার সময় যখন তোমরা দেখো স্ট্রাইক আছে না, স্ট্রাইক, এই যে গোল স্ট্রাইকটা যখন করো, টাচ করো, কথাটা বুঝো। আমরা যখন ক্যারাম বোর্ড খেলছি না, বাস্তবে স্ট্রাইক যখন টাচ করি, টোকা দিই, তখন দেখবা স্ট্রাইকটা যখন পাশের দেয়ালে লাগে, স্ট্রাইক লাগলে কিন্তু স্ট্রাইক যখন যায় আবার উল্টো দিকে ফিরে আসে, এরকম হয় না? স্ট্রাইক যদি মারি যায় ফিরে আসে। তো এই যে স্ট্রাইক যখন সামনে গেল, ধাক্কা লাগলো কোথায়? দেয়ালে ধাক্কা লাগছে, মানে কাঠের দেয়ালে। তো ধাক্কা লেগে ফিরে কেন আসে? কারণ স্ট্রাইকের যে ভর, সেই ভরটা খুবই কম, আমার কাঠের দেয়ালের যে ভর খুবই বেশি। এই জন্য আমাদের হালকা বস্তুটা যখন ভারী বস্তুর সাথে ধাক্কা লাগে, সে বিপরীত দিকে ফিরে আসে। আর এই ঘটনাটাই কিন্তু আমাদের এই আলফা কণিকার ক্ষেত্রেও ঘটে। আলফা কণিকা হচ্ছে স্ট্রাইক, আর নিউক্লিয়াস হচ্ছে তোমার দেয়াল, কাঠের দেয়াল। যখন ধাক্কা লাগে এই সাথে, তখন উল্টা দিকে আলফা কণিকা ফিরে আসে। তার মানে বুঝতে পারলাম এই মাঝখানটা খুবই ভারী আলফা কণিকার চেয়ে। বুঝতে পারছো ব্যাপারটা? রেসপন্স করো। আচ্ছা, তো এরপরে বলতেছে 3 নাম্বার, যেহেতু আলফা কণাসমূহ ধনাত্মক চার্জযুক্ত এবং এক্ষেত্রে বিকশিত হয়েছে, সুতরাং পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত কিছু একটা হবে। কারণ কি, ধনাত্মক যদি না থাকে, ঋণাত্মক থাকতো, আকর্ষিত হতো, আলফা কণিকা ফিরে আসতো না। তো তিনি ভারী ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর কেন্দ্রর এই নামটাকে দেন নিউক্লিয়াস। 4 নাম্বার, আলফা কণিকার গতিপথ পরিবর্তন হিসাব করে দেখেন পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ মৌলের পারমাণবিক সংখ্যার সমান। অর্থাৎ রাদারফোর্ড জানতেন আলফা কণিকার ভর ইলেকট্রন কণার ভরের প্রায় 7,000 গুণ বেশি এবং এটিকে দ্বিধনাত্মক চার্জযুক্ত। 5 নাম্বার, পরমাণুর আকার, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর যে ব্যাস এত থেকে এত, এর তুলনায় নিউক্লিয়াসের আকার বা ব্যাস খুবই ছোট। মানে পরমাণুর যে আকার, এর থেকে নিউক্লিয়াসের আকারটা খুবই ছোট, কারণ পরমাণু একটু বড় হয়, নিউক্লিয়াসটা কি ছোট হয়। এক আকারগত সম্পর্ক হলো পরমাণুটির নিউক্লিয়াস থেকে 10,000 থেকে 1,00,000 গুণ বড়। মানে আমাদের এখানে বলতেছে যে আমাদের যে নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে, নিউক্লিয়াসটা কিন্তু পরমাণুর চলে না, অনেক ছোট। কতটুকু ছোট? 10,000 থেকে 1,00,000 গুণ ছোট। আর আমার পরমাণুটা এই নিউক্লিয়াস থেকে এত গুণ বড়। এই ছিল আমাদের মোটামুটি বেসিক আলোচনা আমাদের এই রাদারফোর্ড পরমাণু মডেল থেকে। তো মোটামুটি আশা করি বুঝতে পারছো। আমাকে একটু জানাও বাকিরা যারা আছো মোটামুটি বুঝতে পারলা কিনা, যতটুকু আলোচনা করা হলো। একটু কথা বললো সবাই। আচ্ছা, এই মুহূর্তে আমরা এখন সৃজনশীল প্র্যাকটিসের জন্য তৈরি হচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকে স্পেশাল প্রস্তুতি ক্লাসের এই মুহূর্তে আমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করব।
তো আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করা হচ্ছিল নিউক্লিয়াস আবিষ্কার, এই টপিক থেকে বিগত বছরগুলোতে মাত্র 2টা বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছে, শুধুমাত্র 2টা প্রশ্ন আসছে। তো প্রথমত আমরা চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসা প্রশ্নটি সলভ করব এবং পরবর্তী প্রশ্নটা আলোচনা করলেই এই টপিক শেষ। আমরা এখন প্রতিটা অধ্যায়ের টপিক অনুযায়ী বেসিকটুকু রিভাইজ করে বেশি বেশি প্র্যাকটিসের দিকে চলে যাচ্ছি। তাহলে মোটামুটি আমাদের এইচএসসি প্রিপারেশন আরও সুন্দরভাবে ক্লিয়ারলি হবে ইনশাল্লাহ। তো চলো আমরা প্রথমত এই প্রশ্নটা সলভ করার ট্রাই করি। তো এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। আশা করি সবাই দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে মনে হয় সবার। সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। স্পষ্ট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এখানে কি বলছে। আমাদের বলতেছে এখানে একটা কণা আছে, এটা আলফা কণা, এটা এখানে এম দিয়ে প্রকাশ করছে, আর এখানে একটা গোল অংশ আছে, এটা একটা পরমাণুর চিত্র, যেখানে মাঝখানে প্লাস, এটা লেখা কিউ, আর এখানে লেখা একটা বিন্দু, এটাকে লেখা ই মাইনাস। আচ্ছা তোমরা বলো তো এই যে কিউ যেটা আছে এটার নাম কি হবে? কিউ নামটা কি হইতে পারে? এক্সিলেন্ট, নিউক্লিয়াস। আর এই যে ই লেখা আছে, যে ই মানে কি? ইলেকট্রন। এক্সিলেন্ট, ইলেকট্রন। হ্যাঁ, এবার দেখো আমাদের গহনঙে বলতেছে এম কণার সাহায্যে, এম কণার নাম আলফা কণা, আলফা কণার সাহায্যে কিউ বস্তু, কিউ বস্তুটার নাম কি? নিউক্লিয়াস। তোমাকে সৃজনশীলটা পড়ে বুঝতে হবে, প্রশ্নটা ভালো করে মনোযোগ দিয়ে পড়বা, দেন তুমি উত্তর করে লেখার চেষ্টা করবা। এম কণা বলছে, এম কণাটার নাম আসলে কিন্তু আলফা কণা, আর কিউ বস্তু, কিউ বস্তুটার নাম আসলে নিউক্লিয়াস। তার মানে আমাদের কি দাঁড়ালো? আলফা কণার সাহায্যে নিউক্লিয়াস শনাক্তকরণ, তার মানে নিউক্লিয়াস আবিষ্কার করার পরীক্ষা যে রাদারফোর্ড করছিল সেই পরীক্ষার কথাই এখানে বলছে। তোমাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে এখানে কি কি চাইছে। আলফা কণার সাহায্যে নিউক্লিয়াস শনাক্তকরণ পরীক্ষা, এই পরীক্ষাটার গঠন ব্যাখ্যা করতে হবে। পরীক্ষাটা কীভাবে হয়েছে, পর্যবেক্ষণটা যে কী হয়েছে সেটা আমার ব্যাখ্যা করতে হবে। সম্পূর্ণ কিছু যা যা বলছে এখানে, বইয়ে যা যা পড়ছিলাম সব কিছু। তোমরা কি প্রশ্ন বুঝতে পারছো কিভাবে এটা কি করতে হবে? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা এখন এই যে আলফা কণার সাহায্যে যে নিউক্লিয়াসের আবিষ্কার, এটা আমরা ভালো করে ব্যাখ্যা করার চেষ্টা করি। তো প্রথমত আমাদের একটু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। কি লিখতে হবে? লিখতে হবে উদ্দীপকের এম কণাটার নাম আলফা কণা এবং কিউ বস্তুটার নাম নিউক্লিয়াস। এই কথাটা লিখে দিলেই সুন্দরভাবে উত্তরটা রাইট। আমাদের প্রথমত পরিচয় লিখতে হবে। সুতরাং আলফা কণার সাহায্যে নিউক্লিয়াস শনাক্তকরণের পরীক্ষার গঠন ব্যাখ্যা করা হলো। এরপরে আমাদের বইয়ের যা যা ভাষা লেখা ছিল সব হুবহু লিখব। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড প্রচণ্ড শক্তিসম্পন্ন আলফা কণিকাসমূহ একটি পাতলা সোনার পাত, যার পুরুত্ব ছিল 0.3404 সেন্টিমিটার উপরে নিক্ষেপ করেন। পাত্রের পিছনে জিঙ্ক সালফেট আবরণযুক্ত একটি গোলাকার পর্দা রাখেন। এগুলো সব বুঝছো। এই পরীক্ষায় প্রায় 99% আলফা কণায় স্বর্ণপাত ভেদ করে চলে যায়, কিন্তু কিছু সংখ্যক আলফা কণা তাদের পথ অতিক্রম করে এদিক সেদিকে বেঁকে যায় এবং প্রায় প্রতি 20,000 কণিকার মধ্যে মাত্র একটি কণিকা থাকে, সেই কণিকাটা সোজা বিপরীত দিকে ফিরে আসে। আর এই সকল পর্যবেক্ষণ থেকে রাদারফোর্ড পরমাণু নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। এই যে এখান থেকে যা যা পড়ে আসে এগুলো তো বুঝতে পারছো সবাই, তাই না? এটা হচ্ছে বিবরণ, তারপরে সিদ্ধান্তগুলো দিলেই আমার উত্তর শেষ। এতটুকু বুঝতে পারছো সবাই? কথা বলো। আচ্ছা, এরপরে আমাদের সিদ্ধান্তগুলো দিলেই পরীক্ষা শেষ। যেহেতু 99% আলফা কণিকার স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যায়, সেহেতু পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা এবং এই ফাঁকা স্থানে কি থাকতে পারে? ইলেকট্রন থাকতে পারে। এগুলো আমরা সব জানি, তো আর বেশি ব্যাখ্যা করলাম না। থ্যাংক ইউ, মিহাদ রেসপন্স করছে। এরপরে বলতেছে 2 নাম্বার, যেহেতু খুবই কম সংখ্যক আলফা কণিকা বিপরীত দিকে ফিরে আসে, তাই এতে প্রমাণিত হয় ওই আলফা কণিকা সোজাসুজি আলফা কণিকার চাইতে ভারী কোনো বস্তুর কিছু সংঘর্ষে পতিত হয়েছে, যা দ্বারা বিকশিত হয়েছে। সুতরাং পরমাণুর কেন্দ্রের সমগ্র ভর পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিহিত থাকে। 3 নাম্বার, যেহেতু আলফা কণিকা ধনাত্মক চার্জযুক্ত এবং এতে আলফা কণিকা পরমাণু কেন্দ্র দ্বারা বিকশিত হয়, সেহেতু পরমাণু কেন্দ্রেও কি থাকবে? ধনাত্মক চার্জ থাকবে। আর ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর এই কেন্দ্রটার নাম দেওয়া হচ্ছে নিউক্লিয়াস। 4 নাম্বার, নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণু আয়তনের তুলনায় খুবই কম। যেখানে পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻10 মিটার, সেখানে পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻15 থেকে 10⁻14 মিটার। এভাবে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণিকার সাহায্যে নিউক্লিয়াসের শনাক্তের মাধ্যমে পরমাণু গঠন ব্যাখ্যা করেন। ব্যাস হয়ে গেল। এইভাবেই কিন্তু আমরা এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারলাম। সবাই কি উত্তরগুলো ভালো করে বুঝতে পারছো? এখানে বেশি তেমন পার্থক্য নাই, জাস্ট বইয়ের ভাষাগুলো সাজা লিখছে, তাহলেই হয়ে গেল। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট। তাহলে আমরা আজকের ক্লাসে সর্বশেষ যে অংশটা আছে
সেটা নিয়ে হাজির হচ্ছি। এটা হচ্ছে আমার ঢাকা বোর্ড 2015 সালে আসা প্রশ্ন। এটার মাধ্যমে এই টপিকটা কমপ্লিট। তো এখানে কি বলতেছে খেয়াল করো। এখানে বলতেছে একটা চিত্র লেখা আছে এবং আমাদের এখানে গণকে বলতেছে প্রত্যেক পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস দ্বারা গঠিত। এটা প্রমাণ করতে হবে। আমাদের কিন্তু এই প্রশ্নটার মধ্যে প্রমাণ চেয়েছে। এখানে একটা পরমাণু চিত্র লেখা আছে, এটা হচ্ছে পজিটিভ, যার নাম নিউক্লিয়াস। এখন বলতেছে গণকে প্রত্যেক পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস থাকে, এটা তুমি প্রমাণ করে দেখাও। এই প্রমাণটা আমি কীভাবে করব? ওই যে আমরা শিখছিলাম আলফা কণিকার মাধ্যমে নিউক্লিয়াসের পরীক্ষা, সেই পরীক্ষার মাধ্যমেই এই প্রমাণটা করে ফেলবো। সবাইকে বুঝতে পারছো প্রশ্ন কি চাইছে আমাদের? ঢাকা বোর্ড 15 সালে আসার প্রশ্ন, অনেক আগের প্রশ্ন, কিন্তু টপিক ওয়াইজ তো আমাদের আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন শুরু করি। তো আমরা এই যে প্রমাণটা করব, এটা শুধু বিজ্ঞানী রাদারফোর্ডের আলফা কণিকার পরীক্ষার প্রমাণের মাধ্যমে করব। তো লিখবো আমরা, বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণিকা বিচ্ছন পরীক্ষার সাহায্যে পরমাণু কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের উপস্থিতি প্রমাণ করেন, সেটা আমরা করব। তো রাদারফোর্ডের প্রমাণের প্রক্রিয়াটি নিচে বর্ণনা করা হলো। ওই যে প্রথমে হচ্ছে পরীক্ষার উপকরণ যা যা পড়ছিলাম, 4 × 10⁻⁴ সেন্টিমিটার প্রত্যেক সোনার পাত, এটা চাইলে দশমিকও নেওয়া যায় সাইন্টিফিক ছাড়াও। জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা, তেজস্ক্রিয় রেডিয়াম এবং কি লেড ব্লক। আসলে এখানে তোমার তেজস্ক্রিয় মৌল নিয়েছে। তেজস্ক্রিয় মৌলটা কিন্তু আমরা জানি আমাদের যে হিলিয়াম ছিল যে সেই মৌলটা নেওয়া হয়েছিল, কিন্তু এখানে অন্যটা মৌলের নাম বলছে। যাই হোক, এরপর হচ্ছে লেড ব্লক, এটা একটা নতুন শব্দ পাওয়া গেল। তো কিছু কিছু শব্দ গাইডে থাকতে পারে নতুন, সেগুলো মুখস্থ করলেই হবে বা আমি বইয়ের মতো লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে কার্যপদ্ধতি, কীভাবে কাজগুলো করা হয়েছিল। তো এত সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি সোনার পাতকে নিয়ে তার একপাশে জিঙ্ক সালফেটের প্রলেপযুক্ত পর্দা রাখা হয়। জিঙ্ক সালফেটের পর্দার উপর আলফা কণা আঘাত হানলে পর্দাটি দীপ্তময় হয়, বাকি চিকচিক করে। যে পাশে জিঙ্ক সালফেটের পর্দা রাখা হয়েছে ঠিক তার অপর পাশে একটি লেড ব্লকে রাখা তেজস্ক্রিয় রেডিয়াম হতে নির্গত শক্তিশালী আলফা কণাসমূহ সোনার পাতের উপর দিকে নিক্ষেপ করা হয়, অতঃপর পর্যবেক্ষণ করা হয়। মানে যেই সাইডে জিঙ্ক সালফেট আছে অপর দিকে আমাদের রেডিয়াম ধাতু নেওয়া হয়েছে। আসলে রেডিয়াম ধাতু তো না, নেওয়া হয়েছিল হিলিয়াম ধাতু। হিলিয়াম ধাতু থেকে আলফা কণিকা নির্গত হয়েছে, কিন্তু এখানে রেডিয়াম ধাতু বলছে। যাই হোক, তো রেডিয়াম থেকেও আলফা কণিকা বের হয়, হিলিয়াম থেকেও বের হয়, একটা বললেই হইল। কথা কি বুঝতে পারছো? রেডিয়াম বললেও উত্তর সঠিক, আর হিলিয়াম বললেও উত্তর সঠিক, কারণ কি আলফা কণিকা লাগবে। আলফা কণিকা রেডিয়াম থেকেও পাওয়া যায়, হিলিয়াম থেকেও পাওয়া যায়। মুশফিক, তারেক, যারা যারা আসো 25 ব্যাচে তোমাকে জানা, কথাটা বুঝতে পারলা কিনা? দুইটা থেকেই পাওয়া যায়। আচ্ছা, এরপরে পর্যবেক্ষণে কি কি লেখা আছে? পর্যবেক্ষণে যা যা লেখা আছে আমি তো পড়ছি। অধিকাংশ প্রায় 99% আলফা কণিকা তাদের গতিপথ হতে না বেঁকে সোনার পাত ভেদ করে চলে যায়। মানে গতিপথ যা আছে এটা সোজা সোনার পাত ভেদ করে চলে যায় এবং জিঙ্ক সালফেট পর্দাকে কি করে আলোকিত করে তোলে। খুবই অল্প সংখ্যক আলফা কণিকা তাদের গতিপথ বেঁকে যায় এবং খুবই কম সংখ্যক আলফা কণিকা, প্রায় 20,000-এর মধ্যে একটি, যেটা সরাসরি বিপরীত দিকে ফিরে আসে। এটা হচ্ছে পর্যবেক্ষণ। এবং সিদ্ধান্তে কি বলছে? ধনাত্মক চার্জযুক্ত আলফা কণা পরমাণুর কেন্দ্র বরাবর অগ্রসর হয়ে তাদের মূল পথে সরাসরি বিপরীত দিকে ফিরে আসায় প্রমাণিত হয় যে পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত এবং তিনি এর নাম দেন নিউক্লিয়াস। এইভাবেই আমরা বলতে পারবো, যেহেতু একটা আলফা কণিকা পরমাণুর কেন্দ্রে ধাক্কা খেয়ে পিছনের দিকে ফিরে আসে উল্টা পথে, তার মানে অবশ্যই পরমাণুর কেন্দ্রে এমন কিছু একটা আছে যেই জিনিসটার চার্জ আলফা কণিকার চার্জের সমান। আমরা জানি আলফা কণিকার চার্জ যেহেতু পজিটিভ, তার মানে পজিটিভের লগে ধাক্কা লাগলে কিন্তু বিকশিত হয়। যেহেতু আলফা কণিকার পজিটিভ চার্জ এবং এই আলফা কণিকা মাঝখানে ধাক্কা খেয়ে ফিরে আসছে, তার মানে মাঝখানটাও পজিটিভ চার্জযুক্ত। তার মানে বুঝতে পারলাম পরমাণুর কেন্দ্রের সকল পরমাণুর কেন্দ্রটাই হচ্ছে পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস দ্বারা তৈরি করা। এইভাবেই আমরা লিখে দিলে আমরা কিন্তু এই উত্তরটা সঠিক লিখতে পারবো বা উত্তরটা হয়ে যাবে। এইভাবেই আমাদের সৃজনশীলটা কমপ্লিট হয়ে গেল। তো সবাইকে বলতেছি, দেখো সবাই পুরো অংশটা ভালো করে বুঝতে পারছো কিনা। সবাইকে বলা হচ্ছে না না, এখানে চিত্র আঁকা বাধ্যতামূলক না। চিত্র আঁকলেও পারো, না আঁকলেও পারো, কোনো সমস্যা নাই। ভালো একটা প্রশ্ন করছো। চিত্র আঁকার প্রয়োজন নাই, আঁকলে ভালো, না আঁকলে সমস্যা নাই। তুমি বিবরণগুলো যা যা আছে সুন্দরভাবে লিখে দিলে উত্তর রাইট কমপ্লিট। আঁকলে নাম্বার বাড়িয়ে দিবে এরকম কোনো কথা নাই, তবে আঁকলে ভালো হয়, তার মানে আমরা খুশি হবে। তো আর কারো কোনো প্রশ্ন আছে? আজকে যা যা পড়াইছি, যতটুকু পড়াইছি, এনিওয়ান?
আচ্ছা, তার মানে না স্যার। আর কোনো প্রশ্ন নেই। তো আজকের মতো আমাদের এই স্পেশাল রসায়ন ক্লাসের প্রথম প্রস্তুতি ক্লাসটা এখানেই কমপ্লিট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।